নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্প অন্ধকারের পিছু ছায়া। সায়েনের চাকরির পোস্টিং হল শহরের বাইরে এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটা খুবই নির্জন আর শহর থেকে প্রায় ঘণ্টা দুয়েকের পথ। নতুন জায়গায় আসার পরে প্রথম রাতটা ভালোই কাটল, কিন্তু দ্বিতীয় রাতে কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত ঘটে। ঘুমের মধ্যে সায়ন হঠাৎ কেমন যেন একটা চাপা শীতলতা অনুভব করে। চোখ খুলতেই দেখে ঘরের জানালাটা খোলা, অথচ সে মনে করতে পারছিল না কখন তা খুলেছে। বাতাসে যেন এক অজানা গন্ধ, কেমন যেন পচা মাংসের মতো। জানালার বাইরে তাকাতেই সে দেখে দূরে গাছের তলায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভেবেছিল হয়তো চোখের ভুল, কিন্তু মূর্তিটা নড়ল না, শুধু তাকিয়েই থাকল তার দিকে। সায়নের বুক ধকধক করতে লাগল, মনের মধ্যে এক অজানা আতঙ্ক বাসা বাঁধল। পরের দিন গ্রামের এক বৃদ্ধার সাথে কথা বলতে গিয়ে সায়ন জানতে পারে তার বাসার আগের মালিক এক অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। রাতের বেলা জানালার বাইরে দাঁড়িয়ে থাকা কোনো এক অজ্ঞাত ছায়ার দিকে তাকিয়ে নাকি তিনি হৃদরোগে মারা যান। বৃদ্ধা সাবধান করল, রাতের বেলা জানালাটা বন্ধ করে রাখিস, নইলে যা দেখবি তা আর কেউ জানবে না। সেই রাতে সায়ন ভয়ে দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিল, কিন্তু মাঝরাতে আবার সেই চাপা শীতলতা এসে তার ঘুম ভাঙিয়ে দিল। ভয়ে বুক ধুকপুক করতে লাগল। জানালার কাছে যেতেই কেঁপে উঠল সায়ন। জানালার বাইরে আবার সেই ছায়া, কিন্তু এবার আর দূরে নয়, ঠিক জানালার সামনে। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকাল। সায়নের সারা শরীর জমে গেল। সেই মুহূর্তে জানালা থেকে এক শীতল হাত তার ঘাড়ে পড়ল। সায়নের গলা দিয়ে একটিও শব্দ বের হল না। সায়নের ঘাড়ে সেই শীতল হাতের স্পর্শে তার শরীর একদম জমে গেল। মনে হল পুরো শরীরটাকে কেউ যেন একটা বরফের খোলসে আটকে রেখেছে। ভয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিল, আর সে অনুভব করল কিভাবে হাতটা ধীরে ধীরে আরও শক্তভাবে তার ঘাড় চেপে ধরছে। জানালার বাইরে তাকিয়ে সে দেখল সেই ছায়াটা আর সেখানে নেই। হাতটা যেন অদৃশ্য কোনো কিছুর, যেটা ঘরের ভেতর ঢুকে পড়েছে। সায়নের কণ্ঠ থেকে কোনো শব্দ বের হতে পারছিল না। হঠাৎই ঘরের বাতি নিজে থেকেই নিভে গেল, আর ঘরটা পুরো অন্ধকারে ডুবে গেল। তখনই কানের কাছে ফিস ফিস শব্দ শোনা গেল, যেন কেউ তার কানের কাছে কথা বলছে, তুই আমাকে দেখেছিস? কেউ আমাকে দেখে বেঁচে থাকতে পারে না। সায়নের শরীরটা টানটান হয়ে গেল, হাত পা নাড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলল সে। হঠাৎই একটা ঝাঁকুনি দিয়ে সে মেঝেতে পড়ে গেল। ঘরের ভেতর যেন কারা হেঁটে বেড়াচ্ছে, অথচ তাকে দেখা যাচ্ছে না। এক অদৃশ্য উপস্থিতি তাকে ঘিরে ফেলেছে। সে উঠে বসার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার পাশে মেঝেতে বসে থাকা একটা ছায়া দেখতে পেল। তার চোখগুলো একেবারে অন্ধকারের মধ্যে লালচে আলোয় জ্বলজ্বল করছিল। সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। সায়নের গলা শুকিয়ে গেল, হৃৎপিণ্ডটা যেন গলা দিয়ে বেরিয়ে আসবে এমন অনুভূতি হতে লাগল। ছায়াটা তার কানের কাছে এসে ফিস করে বলল, তোর পালানোর সময় শেষ। ঠিক সেই মুহূর্তে সায়ন ভয় আর আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোকজন তার দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঘরটা একেবারে স্বাভাবিক, শুধু সায়ন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু তার ঘাড়ে গভীর নখের দাগ আর চেহারায় ভয়ের ছাপ দেখে সবাই বুঝতে পারল রাতের সেই ছায়া তার উপর তার ছায়া ফেলেছে। কেউ আর কখনো সেই ছায়ার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি, কিন্তু গ্রামের বয়স্করা জানে যে একবার সেই ছায়াকে দেখে তার জীবনে আর কখনো আলো ফিরে আসে না। সায়নকে গ্রামবাসীরা জ্ঞান ফেরানোর চেষ্টা করল,
কিন্তু তার অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তার চোখ দুটো যেন জীবনের সমস্ত আলো হারিয়ে ফেলে নিস্তেজ হয়ে গিয়েছিল। সারা শরীর কাঁপছিল, আর মুখে একটা থমথমে ভয় লেগেছিল, যেন সে কিছু ভয়ঙ্কর কিছু দেখেছে। সায়ন কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। গ্রামের প্রধান এসে সায়নের দিকে তাকিয়ে বিষণ্ণভাবে বলল, ও সেই ছায়াকে দেখেছে। এখন আর কিছু করার নেই। এদিকে সায়নের মনের ভিতর চলছিল এক অদ্ভুত যুদ্ধ। তার মনে পড়ছিল সেই রাতের প্রতিটি মুহূর্ত, সেই ছায়া, তার স্পর্শ, আর ফিসফিস করে বলা কথা, তোর পালানোর সময় শেষ। তার মনে হতে লাগল সেই ছায়া এখনো তার আশেপাশেই রয়েছে, তাকে দেখছে, তাকে অনুসরণ করছে। গ্রামের লোকেরা সায়নকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু পথে যেতে যেতে সায়ন হঠাৎই একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল, ও এসে গেছে, ও আমার কাছে আসছে। লোকজন অবাক হয়ে গেল, কারণ আশেপাশে কেউ ছিল না। সায়নের চোখের দৃষ্টি খুঁজছিল অদৃশ্য কিছু, যা বাকিরা দেখতে পাচ্ছিল না। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররা তাকে পরীক্ষা করল, কিন্তু কোনো শারীরিক রোগের লক্ষণ খুঁজে পেল না। সায়নের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তার ঘাড়ের নখের দাগ বাদে। কিন্তু তার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল। সে বারবার বলতে লাগল, ও আমাকে দেখতে আসছে, আমি আর বাঁচব না। এরপরের দিনগুলোতে সায়নের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। সে রাতে ঘুমাতেই পারত না, ঘুমালেও দুঃস্বপ্নে ভরা থাকত তার রাত। প্রতিবার ঘুম থেকে উঠেই সে বলতো, ও এখানেই আছে, আমার পাশে। দিন দিন তার শরীর ভেঙে যেতে থাকল, চোখের নিচে কালি পড়ে গেল, মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এক রাতে নার্সরা দেখতে পেল সায়নের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। ভয়ে তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। তারা যা দেখল, তাতে তাদের শরীর শীতল হয়ে গেল। সায়নের নিথর দেহ বিছানায় পড়েছিল, তার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। ঘরের জানালাটা খোলা, আর ঠান্ডা বাতাস ভেতরে আসছে। জানালার পাশে মেঝেতে ছিল এক গভীর ছায়া, যেন কারো পদচিহ্ন। সেই রাতের পর থেকে গ্রামের লোকজন সায়নের কথা ভুলে গেল। কিন্তু রাতের বেলা, যখন বাতাসে এক অজানা গন্ধ ভেসে আসে, তখন তারা জানে সেই ছায়া এখনো কারো জন্য অপেক্ষা করছে। সায়নের মৃত্যুর পর গ্রামের অভ্যন্তরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কিছুদিন পরে গ্রামে নতুন এক যুবক আসেন, তার নাম রাহুল। রাহুলের কাজ ছিল এক কাপড়ের কারখানায় কাজ করার জন্য। তিনি নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু গ্রামে আসার পর থেকেই তার অস্বস্তি শুরু হয়। প্রথম রাতে রাহুল গভীর ঘুমে ছিল, যখন হঠাৎ এক ভয়াবহ চিৎকার শুনতে পেল। চোখ খুলতেই সে দেখল তার জানালার পাশে সেই অন্ধকার ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুলের শরীর একেবারে কাঁপতে লাগল, মনে হলো সে নিজে কোনো অবস্থায় নয়। তবে রাহুল সাহস হারাল না। সে জানালার দিকে এগিয়ে গিয়ে সেটা বন্ধ করে দিল। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার পরেও বারবার সেই ছায়ার অবয়ব তার স্বপ্নে আসতে থাকল। ঘুমের মধ্যে সে শুনতে পেল সেই পরিচিত ফিসফিস শব্দ, তোর পালানোর সময় শেষ। এক সপ্তাহের মধ্যে রাহুল তার অবস্থার বিষয়ে গ্রামের প্রধানকে জানাল। প্রধান তাকে সাবধান করলেন, এই ছায়া এক সময়ে একাধিক মানুষকে ঘিরে ফেলে। যেই তাকে দেখে, তার জন্য পালানো সহজ নয়। গ্রামের লোকেরা রাহুলকে কিছু রক্ষাকারী তন্ত্র পাঠ করল, কিন্তু তাও তাকে শান্তি দিতে পারল না। তার রাতগুলো একে একে দুঃস্বপ্নে ভরে উঠছিল। রাহুল বুঝতে পারল এই ছায়া তাকে ছাড়বে না। এক রাতে যখন সে ঘুমোচ্ছিল, হঠাৎ তার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ঘরের আলো নেভে গেল, আর সেই রাতে সে আবার সেই ছায়াটাকে দেখতে পেল। ছায়াটি একেবারে তার বিছানার পাশে দাঁড়িয়েছিল, আর ফিসফিস করে বলছিল, তুই আমাকে এড়াতে পারবি না।
রাহুল সাহস করে উঠে দাঁড়ালো এবং সেই ছায়ার দিকে মুখ করে দাঁড়াল। তুই আমাকে এতদিন ধরে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি এখন আর ভয় পাচ্ছি না। আমি তোমার মুখ দেখতে চাই। ছায়া ধীরে ধীরে আলোর দিকে আসতে লাগল। সেই ছায়ার মধ্যে আস্তে আস্তে একটি ভয়ঙ্কর মুখ প্রকাশ পেল, যার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। রাহুলের বুকের ভিতরটা কেঁপে উঠল, কিন্তু সে হতাশ না হয়ে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রইল। মুখটি একসময় বলল, তোর সাহস আমি দেখেছি, তুই আর আমার নজর থেকে বের হতে পারবি না। এরপর সেই ছায়া অদৃশ্য হয়ে গেল, আর রাহুলের ঘর পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে রাহুলের কক্ষে কোনো মানুষ ছিল না। ঘর ছিল সন্ন্যাসী, কিন্তু রাহুলের কোনো সন্ধান পাওয়া গেল না। গা অন্ধকারে ওই ঘরটি আবারও সেই ছায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, আর গ্রামের মানুষ জানে যে নতুন কেউ এই ঘরটিতে প্রবেশ করবে, তার ভাগ্য রাহুলের মতোই হবে। রাহুলের অদৃশ্য হয়ে যাওয়া গ্রামের লোকদের মধ্যে এক অস্থিরতা ছড়িয়ে দিল। কেউ আর সেই ঘরে থাকতে চাইছিল না। গ্রামবাসীরা আবার একবার তাদের অভিজ্ঞতাগুলি স্মরণ করল এবং একটি প্রাচীন মন্ত্র ও তন্ত্রসাধককে সাহায্যের জন্য ডাকা হল। তন্ত্রসাধক গ্রামে এসে সন্ধ্যাবেলা সায়নের ঘর পরিদর্শন করলেন। পুরনো পাণ্ডুলিপির অনুসারে তিনি জানালেন যে ছায়াটি এক আত্মার আধ্যাত্মিক চাহিদার কারণে অমর হয়ে উঠেছে এবং এই আত্মার মুক্তির জন্য একটি বিশেষ অনুষ্ঠান প্রয়োজন। এই আত্মার মুক্তি পেতে হলে সেই ছায়ার সামনে সাহসিকতা ও সত্যিকার হৃদয়ের প্রমাণ দিতে হবে, তন্ত্রসাধক বললেন। গ্রামের প্রধান, কিছু সাহসী যুবক ও বৃদ্ধা মিলে একটি পূজা ও শান্তি অনুষ্ঠানের প্রস্তুতি নিলেন। রাতের মধ্যে সবাই একত্রিত হয়ে সায়নের ঘরের বাইরে একটি আলোকিত চক্র তৈরি করল এবং পূজার পাণ্ডিত্য শুরু করল। তন্ত্রসাধক ঐতিহ্যগত মন্ত্র পড়তে শুরু করলেন, আর সবার সামনে তাদের ভয় ও সন্দেহগুলো প্রকাশ করতে লাগলেন। মন্ত্রের আওয়াজ মাটির গভীরে প্রবাহিত হতে লাগল। মধ্যরাতে আচমকা এক অদ্ভুত অনুভূতি সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই ঘরের ভেতরে ও বাইরে প্রার্থনা করতে লাগল। তন্ত্রসাধক একটি শক্তিশালী মন্ত্র পাঠ করতে লাগলেন, যা সেই ছায়া শক্তির বিরুদ্ধে ছিল। হঠাৎ ঘরের মধ্যে এক শীতল হাওয়া বইতে লাগল এবং ছায়ার ভৌতিক উপস্থিতি ধীরে ধীরে প্রকট হতে শুরু করল। মূর্তিটি, যেটি সায়নের মৃত্যুর পর থেকে অনেকের ভয় ছিল, সেই রাতেই সবার সামনে উদ্ভাসিত হল। আমার মুক্তির জন্য আমাকে ভুলে যাওয়া চাই, ছায়া ফিসফিস করল। আমার ত্যাগের প্রয়োজন। গ্রামের লোকেরা তাদের সাহস ও দৃঢ়তার প্রমাণ দিল, আর সেই ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। তন্ত্রসাধক মন্ত্রপাঠ শেষ করার পর ছায়ার অন্ধকারটি সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে গেল। গ্রামবাসীরা শান্তির অনুভূতি পেল এবং তন্ত্রসাধকের পরামর্শে সায়নের ঘরের কাছেই একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হল, যা স্মরণ করিয়ে দেবে সেই অন্ধকারের ঘটনা ও তার মুক্তির জন্য করা প্রয়াস। গ্রামের মধ্যে শান্তি ফিরে এল এবং ছায়ার ভয়াবহতা গল্প হিসেবে পরিণত হল, যা পরবর্তী প্রজন্মের কাছে সতর্কতা হিসেবে স্মরণীয় হয়ে থাকল। গ্রামবাসীরা জানল যে অন্ধকারের পর আলো আসতে পারে, যদি সাহস ও সত্যিকারের চেষ্টা থাকে। গল্পটি এখানেই সমাপ্ত করা হল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।